আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্য রচিত উপন্যাস রূপকথা নয়। আজ পর্ব 4। ভ্যানিটি ব্যাগ ঘরে রেখে বাথরুম ঘুরে চিকুর সোফায় এলো, গুছিয়ে বসে বলল, হ্যাঁ, এবার শোনা যাক। নীল উৎসুক মুখে বলল, তোমার নাকি বাউল পল্লীগীতের হেভি কালেকশন আছে। কে বলল? আমাদের দোতলা সোমো। এক সময় নাকি তোমাদের ফ্ল্যাটে দিনরাত বাউল গান বাজতো। চিকুর হেসে ফেলল। সে এক নেশা জেগেছিল বটে। কত যে ক্যাসেট কিনেছিল। কলেজের বন্ধুরা মিলে বাউল মেলাতে চলে যেত হুটহাট। গেছে ঘোষপাড়া, কেদুলিতেও। একবার তো গাজায় টান মেরে কনাদ, চিকুর আর দীপাবলির সে কি বোম ভোলানাথ দশা। সেই দীপাবলি এখন বরের লেজ ধরে সাগর পার, হিউস্টনে গিয়ে চুটিয়ে সংসার করছে। চিকুরেরও আর ততটা নেশা নেই, তবে আকর্ষণটা বুঝি মরেনি এখনো। গত পৌষেই তো ঘুরে এলো শান্তিনিকেতন শৈবাল মঞ্জুরিদের সঙ্গে। ঠান্ডায় মঞ্জুরিরা বেশিক্ষণ থাকতে পারল না, হোটেলে পালালো। হিহি কাঁপতে কাঁপতে চিকুর একা গান শুনছে, তারপর কাক ভরে হাঁটতে হাঁটতে খোয়াই। দৃশ্যটা আপাতত সরিয়ে রেখে মুখে কপট গাম্ভীর্য ফোটালো চিকুর। তা তুই বাউল পল্লীগীতি দিয়ে কি করবি? আমরা একটা ব্যান্ড স্টার্ট করছি। নীলের চোখ জল জল। আমাদের ফোকাল থিম দেশজ সঙ্গীত, মানে যাতে গ্রাম বাংলার মাটির গন্ধ আছে। তাই পুরনো গানের কালেকশন করছি। বেছে বুঝে কয়েকটা ক্যাসেট দাও না। শুভা নিঃশব্দে চা রেখে গেছে। চুমুক দিয়ে চিকুর বলল, কোনটা ছাড়বি, লিরিক না সুর? যা, ঝাড়াঝাড়ির কি আছে, ওগুলো তো আমাদের ট্র্যাডিশনাল। বুঝেছি, গানগুলোর 12টা না বাজিয়ে ছাড়বি না। গিটার, কঙ্গো, পারকাশন, ড্রাম, সিনথেসাইজার বাজিয়ে লোকে বলে বলে রে, কিংবা কথা কয় সে দেখা দেয় না। চিকুর খিলখিল হেসে উঠল। উফ, ভাবলেই আমার যা হচ্ছে না। কিন্তু খারাপ হবে না দেখো। আমরা মোটেই কথা সুর বিকৃত করব না, শুধু মডার্ন ইনস্ট্রুমেন্ট অ্যাড করে। গান তো একটা বহতা ব্যাপার চিকুরদি, এক্সপেরিমেন্ট করতে দোষ কি? তাও অবশ্য ঠিক। চিকুর মাথা দোলালো। কি নিবি? হাসন রাজা, লালন ফকির, আব্বাসুদ্দিন ভাওয়াইয়াও দিতে পারি। তারপর ধর মাহুতের গানও আছে, ভাদু, টুসু। তুমি ক্যাসেটগুলো বার করে দাও, আমি দেখে দেখে নিচ্ছি। এক্ষুনি হয় নাকি? কোথায় কি আছে? তুই রোববারের পরে আয়, আমি খেটে খুঁটে এক জায়গায় করে রাখবো। চিকুর চা শেষ করে কাপ নামালো। তোরা রিহার্সেল দিচ্ছিস কোথায়? তোদের ফ্ল্যাটে? খেপেছ? 1 মাস পরেই তোমরা কমপ্লেন ঠুকে দেবে। নীল হা হা করে হাসছে। আপাতত সল্ট লেকের একটা বাড়িতে। আমাদের 5 জনের গ্রুপ তো, একজনের 3 তলাটা এখন ফাঁকা। ইস, এখানে হলে কত ভালো হতো। ফুল চুপচাপ শুনছিল, হঠাৎ ফুট কেটেছে। গিয়ে বেশ শুনতাম। পুজোয় আমাদের হাউজিংয়ে প্রোগ্রাম করব, ততদিন সাসপেন্সে থাকো। অ্যাপিয়ারেন্সেই কামাল করে দেবো, বুঝলি? উৎসাহে ফুটতে ফুটতে চলে গেল নীল। ফুলকে পড়তে পাঠিয়ে চিকুরে উঠল। শুভার ঘরে গিয়ে দেখল কপালে হাত রেখে শুয়ে পড়েছে মা। জিজ্ঞেস করল, কি হলো, টিভি দেখছো না? শুভা চোখ খুলল না। ধুর, ভাল লাগছে না। তোমার কি হয়েছে বলো তো? আজকাল ঠিসঠাস গড়িয়ে পড়ছো কেন? এবার একদিন চিরজন্মের মতোই গড়িয়ে পড়ব। যত সব বাজে বাজে কথা। ওঠো তো। কুটুসকে কে খাওয়াবে, তুমি না আমি? খাবারটা গরম কর, যাচ্ছি। থাক, বিশ্রাম নাও। অফিসের পোশাক বদলে চিকুর রান্নাঘরে এলো। কাজ করতে করতে গুনগুন গান গাইছে। অনেককাল আগে শোনা এক বাউল সঙ্গীত। রান্নাঘর থেকেই শুনতে পেল বাবা ফিরেছে। এসেই অভ্যাস মতো খুনসুটি জুড়েছে কুটুসের সঙ্গে। রুটি তরকারি ডাইনিং টেবিলে এনে চিকুর ছেলেকে ডাকল। কুটুস, খেতে এসো। 1 মিনিট মা, বারটা কালার করে নি। বইটা নিয়ে চলে এসো, খেতে খেতে রং করো। কুটুসের নৈশাহার শুরু হয়েছে। দেবেশও এসে বসলো টেবিলে। নিচু গলায় জিজ্ঞেস করলো, কেসটা কিরে? গোলকিপার মনে হচ্ছে ফ্ল্যাট। মার শরীরটা বোধহয় ভালো যাচ্ছে না, বুঝলে? মুখ ফুটে তো কিছু বলে না। প্রেশারটা মনে হয় একবার চেক করানো দরকার। দেখি, কাল সকালে বাজারে যাওয়ার পথে ওষুধের দোকানের ছোকরাটাকে নয় বলে দেব।
কোনো প্রয়োজন নেই। শুভা কখন যে উঠে এসেছে, চেয়ার টেনে বসতে বসতে বলল, আমি ঠিক আছি। একটা চেক আপ করিয়ে নিতে দোষ কি মা? মিছিমিছি পয়সা নষ্ট করতে হবে না। গুরু গম্ভীর কথার মাঝে কুটুস হাওয়া। নজর পড়তেই চিকুর গলা উঠালো, কিরে কোথায় গেলি? কয়েক সেকেন্ড টু শব্দটি নেই, তারপর কুটুসের জবাব ভেসে এলো, আমি বাথরুমে। প্রায় সঙ্গে সঙ্গে ফুলের কণ্ঠ, না গো মাসিমণি, বাথরুমে যায়নি, এখানে এসে আমার জিভ ভাঙচাচ্ছে। চিকুরের গলা আরেক পর্দা চড়ল, কুটুস। গজগতিতে ফিরল কুটুস, চুপচাপ রুটি নিয়েছে মুখে, জাবর কাটার মতো চিবোচ্ছে। পুচকে গ্লাস থেকে জল খেলো খানিকটা। খাওয়া যে কত পরিশ্রমের কাজ কুটুসকে এখন পর্যবেক্ষণ করলেই মালুম হয়। নাতির রকম সকম দেখে শুভা আর দেবেশ মিটিমিটি হাসছে। চিকুর কড়া গলায় ছেলেকে বলল, অনেক বড় হয়েছ, খাওয়া নিয়ে ট্যান্ট্রাম এখন কমাও। সবসময় হুইসেল মারিস না। দেবেশ নাতির চুল ঘেটে দিল, খাওয়া নিয়ে বাচ্চারা একটু আধটু ফাউল করেই। তুমি আর ওকে লাই দিও না বাবা, 5 বছর বয়স হচ্ছে কুটুস। বলেই চিকুর থমকেছে। একটুক্ষণ ভেবে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তোমাদের কিন্তু এখনই কয়েকটা কথা জানিয়ে রাখা ভালো, নইলে হয়তো পরে উপলের মুখে শুনতে হবে ও বাড়িতে এবার খুব ধুমধাম করে কুটুসের জন্মদিন হচ্ছে। দেবেশের যেন মনে পড়ে গেছে, বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো, উপলদের বাড়িতে এবছরই তো কুটুসের ফার্স্ট, তবে আমি যাচ্ছি না। চিকুরের গলা একান্তই নিরুত্তাপ। উপল আজ অফিসে এসেছিল, তাকেও বলে দিয়েছি কুটুস যাবে। তোমাদের যদি নেমন্তন্ন করে তোমরাও যেতে পারো। তুই যাবি না কেন? হঠাৎই শুভা স্বভাব বিরুদ্ধ ভঙ্গিতে চেঁচিয়ে উঠেছে, তোর যা ইচ্ছা তাই করবি নাকি? নতুন কথা তো কিছু বলিনি মা, ওই গাড়ুতে যে পা রাখবো না এ তো আমার পুরনো ডিসিশন। নিকুচি করেছে তোর ডিসিশনের। ছেলেকে নিয়ে অনুষ্ঠান, মা সেখানে যাবে না, কি অনাসৃষ্টির কথা। শুভাকে ভারী অস্থির দেখাচ্ছে। চোখ পাকিয়ে দেবেশকে বলল, তুমি মুখে কুলু পেটেছ কেন? পেয়ারের মেয়েকে অন্তত কিছু বলো। দেবেশকে বিচলিত দেখাচ্ছে বেশ। মাথা নেড়ে বলল, এটা কিন্তু রেড কার্ড অফেন্স চিকা, এতটা বাড়াবাড়ি কি না করলেই নয়। চিকুর ক্ষুব্ধ চোখে দেবেশের দিকে তাকালো, বলতে চাইল, বাবা শেষে তুমিও। স্বর ফুটল না। অভিমান কখনো কখনো এমন বিশ্রীভাবে জমাট বাঁধে গলায়। মল্লার লেখাটায় ডুবেছিল। দিন সাতেকের জন্য উত্তরবঙ্গ গিয়েছিল মল্লার, চা বাগানের হাল হকিকত সরেজমিন করতে। ফিরে আজই সবে এসেছে অফিসে, ঢোকা মাত্র কার্যনির্বাহী সম্পাদকের এত্তেলা। খুচরো ধানাই পানাই সেরে আজই প্রতিবেদনের প্রথম কিস্তিটা জমা দিতে বলল তরুণ ঘোষাল। স্বাধীনতা দিবসের 2 দিন পর থেকে অ্যাঙ্কর স্টোরি হয়ে বেরোবে। মল্লার ভেবেছিল একটু ধীরে সুস্থে তৈরি করবে লেখাটা, কিন্তু তার তো আর জো নেই। হাতে 1000 ঘন্টা ডেটা কিলবিল করছে। প্রথম কিস্তিতে তার কতটুকু দেবে তাই বাঁচতেই এখন হিমশিম দশা। পাশের ডেস্কের বিশাখা কোথায় যেন গিয়েছিল, ফিরতি পথে মন্তব্য জুড়েছে, কেস কি তোমার? নর্থ বেঙ্গলের জল খেয়ে খিদে তেষ্টা সব উবে গেল নাকি? কম্পিউটারের কিবোর্ডে আঙুল চলছে খটাখট, দৃষ্টি মনিটরে স্থির। চোখ না সরিয়েই মল্লার বলল, কে কুক্ষণে যে অ্যাসাইনমেন্টটা নিয়েছিলাম, ঘাড় মাথা ফেটে গেল, চোখে ঝাপসা দেখছি। একটানা কাজ করছো কেন? উঠে হাত পা ছাড়াও। সেরকম একটা বাসনা জাগছিল বটে মল্লারের। সহকর্মীর পরামর্শে জোরটা পেয়ে গেল। চেয়ার ছেড়ে টান টান করলো দেহকাণ্ড, ধনুকের মতো বেঁকালো পিঠখানা। কবজি ঘুরিয়ে লম্বা আড়মোড়া ভাঙল একটা। তারপর সার সার টেবিল পেরিয়ে কাঁচ দরজার ওপারে। অফিসের অন্দরে ধূমপানের অনুমতি নেই। চওড়া প্যাসেজে সিগারেট টানছে সুগত ঘোষ। মল্লার হাত বাড়ালো, একটা হবে নাকি সুগতদা? তুমি খাও নাকি? ওই আর কি, মাঝে মধ্যে। সুগতর বাড়ানো প্যাকেট থেকে একখানা সিগারেট ধরালো মল্লার। জোর টান, ধোয়া পাঠাচ্ছে মগজে। লাইটার ফেরত দিয়ে বলল, আমার অভ্যেসও নেই, কোনো ট্যাবুও নেই। নেশার দাস না হওয়াই ভালো, বুঝলে? আমি তো উঠতে বসতে বাড়িতে গাল খাচ্ছি, বউ চাচায়, ছেলে মেয়ে ধমকায়। সুগত ফু দিয়ে ধোয়া ওড়ালো। কেমন হলো তোমার ট্যুর? চলতা হ্যাঁ, তবে একটু বেশি হেকটিক। আর একটা উইক থাকতে পারলে। গরু মারা গিয়েছিলে?
বক্সার রিজার্ভ? বর্ষায় তো এখন জঙ্গল বন্ধ সুগতদা। ও, তা তো বটে। হরকা বানটান আসে। ঝালং বিন্দু ঘুরে এসেছো? সুনতালে খোলা? ফাঁদ পাচ্ছে সুগত ঘোষ। ভাবছে মল্লার প্রমোদ ভ্রমণটাও সেরে এলো। তেমন সাংঘাতিক নিসর্গপ্রীতি মোটেই নেই মল্লারের। তাছাড়া সে কাজের সঙ্গে শখ শৌখিনতাকে গুলিয়ে ফেলে না। অফিসের টাকায় খুচরো খাচরা বিলাসিতা তার রুচিতে বাধে। সরাসরি উত্তর না দিয়ে মল্লার বলল, 7 দিনে কম করে গোটা 20-22 গার্ডেন ঘুরতে হয়েছে দাদা। ম্যানেজার টু লেবার সবাইকে মিট করা। প্রোডাকশন বাড়ছে না কমছে, কারণ কি? ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের চায়ের ডিমান্ড কেন ফল করছে? একগাদা তথ্য জোগাড় করার ছিল। প্লাস ধরুন, কম বাগান তো বন্ধ নেই, তাদের লেবার পট্টিগুলোও কভার করলাম। এখন তো একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে। ছোট ছোট জমির মালিকদের চা চাষে নামিয়ে দিচ্ছে ফরেরা, লোন ফোন দিয়ে। 4-5 বছরের আগে রিটার্ন না পেয়ে বাগান শুদ্ধ জমি ওইসব লোন দেনেওয়ালাদেরই বেচে দিতে বাধ্য হচ্ছে চাষিরা। ফলে আরেক ধরনের গার্ডেন তৈরি হচ্ছে। খারাপ কোয়ালিটির চা এসে আরো পলিউট করছে মার্কেটটাকে। এই ব্যাপারটাও ফোকাস করার কথা। বহুত খেটেছ তো। সৌগত প্রায় থামিয়ে দিল মল্লারকে। তেরচা চোখে বলল, তা কটা ইনস্টলমেন্টে বেরোচ্ছে তোমার ফিচার? 3টে তো বটেই। তরুণদা বলছিলেন ম্যাটার থাকলে আরো একটা দিন দেওয়া যেতে পারে। গুড, ভেরি গুড। তোমারই তো এখন সময়, চুটিয়ে লেখো। বলেই একটু যেন তাড়াহুড়ো করে সরে গেল সুগত ঘোষ। তার গতিপথের দিকে তাকিয়ে মিচকি হাসল মল্লার। জ্বলছে সুগত ঈর্ষায়, প্রফেশনাল জেলাসি। দিল্লি অফিসের চেয়ে এখানে রেশারেশির মাত্রা যেন আরো একটু বেশি। এসেই মল্লার তরুণ ঘোষালের নেক নজরে পড়েছে বলে সহকর্মীদের অনেকেরই হরেক গাত্রদাহ। মল্লার অবশ্য এসব বিষয়ে ঘাবড়ায় না বিশেষ। সে লড়ে খেতে জানে। যুদ্ধ তো জীবনে কম যায়নি। সেই 11 বছর বয়স থেকেই তো চলছে। মন্টেসরি ট্রেনিংয়ের জোরে কোনো ক্রমে ছেলেকে স্কুলের গণ্ডিটা পার করিয়ে দিয়েছিল মা। তারপর থেকে টিউশনি, অবিরাম টিউশনি। শুধু নিজের পড়ার খরচই নয়, সংসারেও লাগে সেই টাকা। না, মাসি পিসি মামা কাকাদের সাহায্য কখনোই নেয়নি মল্লারের মা। বলতো হাত পাতলে একটা ভিখিরি ভিখিরি স্বভাব এসে যায়, মেরুদণ্ডটা আর শক্ত থাকে না। মল্লারও কথাটা মানে অন্তর থেকে। এমএটা পড়া হয়নি বলে আক্ষেপ করেনি। প্রথম সুযোগেই যা হোক একটা চাকরি জুটিয়ে নিয়েছে। লিভ ভ্যাকেন্সিতে মাস্টারি, তাই সই। বাগনানে নেমে আবার 45 মিনিট লজ্জরে বাস ঠেঙানো, কুছ পারওয়া নেই। নিউজ পেপারের চাকরিটাও কারো সুপারিশে পায়নি। গ্র্যাজুয়েশনে একদারই ছিল, লিখিত পরীক্ষা দিয়েছে, ইন্টারভিউতে উতরেছে, তবেই না। দেখার চোখ আছে মল্লারের, সে লিখতেও জানে। পাতিকুটক জালিকে তার কিসের পরোয়া? সিগারেট শেষ করে মল্লার ফিরল স্বস্থানে। ফের চালু হয়েছে আঙুল, মস্তিষ্ক। আচমকা বুক থরথর। হৃৎপিণ্ড নয়, মোবাইলে কম্পন। সাইলেন্ট মোডে রাখা সেলফোনখানা পকেট থেকে বার করল মল্লার। এখন কে? চিকুর কি? খুদে পর্দায় দৃষ্টি রেখে মল্লার সামান্য নিরাশ। বোতাম টিপে বলল, হ্যাঁ মা বলো। তুই আজ কখন বেরোচ্ছিস রে অফিস থেকে? দেখি 8টা তো বাজবেই। আর একটু আগে হয় না? হবে কি, বড্ড ফেসে আছি। কেন? ওই বলছিলাম, একবার যদি পণ্ডিতিয়া ঘুরে আসতে পারিস। শ্রাবন্তীর মা একটু আগে ফোন করেছিল। তুই অনেকদিন যাচ্ছিস না বলে মনে হয় একটু চিন্তিত। আমি তো এখানে ছিলাম না। বলেছি সে কথা। দেখ না যদি সম্ভব হয়। শ্রাবন্তী বোধহয় আশা করে আছে, জাস্ট বাড়ি ফেরার আগে একবার। চেষ্টা করব। মোবাইল অফ করে মল্লারের ক্ষণিকের জন্য মনে হলো শ্রাবন্তী তো নিজেও ফোন করতে পারত। সে এমন কিছু নিষিদ্ধ পুরুষ নয়। আজ বাদে কাল তাদের বিয়ে হচ্ছে। তার সঙ্গে শ্রাবন্তী 1-2 দিন বেরিয়েছেও। মল্লারের নাম্বারও তার অজানা নয়। তবু যে কেন এত সংকোচ? অবশ্য মল্লারও যোগাযোগ রাখছে না, এটাও একটা কারণ হতে পারে। কিন্তু মল্লার যে কেন ফোন করছে না, মল্লারের কাছেই তার জবাব আছে কি? গত 1 মাসে চিকুরকে না হয় 32 বার রিং দিয়েছে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার থেকে তো প্রায় রোজই। সেই আশ্চর্য সন্ধ্যেটার পর থেকে চিকুর যেন তাকে চুম্বকের মতো টানে। শ্রাবন্তীর ওপর যে স্বাভাবিক আকর্ষণ জন্মানো উচিত, চিকুর কি তা খইয়ে দিচ্ছে? মল্লার কাজটা শোভন হচ্ছে কি? মল্লার কোষে ধমকালো নিজেকে।
চিকু না অন্যের বউ, একটা বাচ্চার মা, তাকে বন্ধুর চেয়ে বাড়তি কিছু ভাবা কি অনৈতিক নয়? মাঝে শ্রাবন্তীর এমএ পরীক্ষাটা বাধা না থাকলে এই শ্রাবণেই তো মল্লারের বিয়ে হয়ে যেত। তখন চিকুরের সঙ্গে বন্ধুত্ব করে ওঠারও কি সুযোগ থাকত? মল্লার আবার কাজে মন দিল। বাইরে ফুরিয়ে আসা শ্রাবণের মরা মরা বিকেল। মর্নিং সানের দপ্তরে এখন ঝকঝকে উজ্জ্বলতা। সংবাদপত্রের দপ্তর তো এই সময় সবচেয়ে প্রাণবন্ত থাকে। টেবিলে টেবিলে ব্যস্ততা, খবর আসছে, খবর সাজছে, সেজেগুজে তৈরি হচ্ছে আগামীকালের জন্যে। ফোন বাজছে মুহুর্মুহ, নাগারে বার্তা আসছে অনলাইনে, চলছে ছোটাছুটি, হাসছে গুঞ্জন। 8:30-9টার আগে এই চঞ্চলতা থামার নয়। ঘণ্টাখানেক পর মল্লার আবার গেল তরুণ ঘোষালের চেম্বারে। মাঝবয়সী তরুণ কার সঙ্গে যেন টেলিফোনে কথা বলছিল। রিসিভারে হাত চেপে বলল, কপি রেডি? এই মোটামুটি, আপনি একবার দেখে নেবেন। রাখো। ফোন আলাপ সেরে প্রিন্ট আউটে চোখ বোলালো তরুণ। মাথা দুলিয়ে বলল, ঠিক আছে, পলিটিক্যাল ব্যাপার নিয়ে বেশি কচলানোর দরকার নেই। এইবার স্ট্রেস দাও হিউম্যান পয়েন্টের ওপর। বন্ধ গার্ডেনের লেবার কন্ডিশনটা স্পেশালি হাইলাইট করো। কী ধরনের প্যাথেটিক অবস্থায় ওরা রয়েছে। দিল্লি এডিশনেও যাবে তো, এমনভাবে বানাও যাতে ন্যাশনাল ইম্পর্টেন্স পায়। ওকে, আশা করছি কাল পুরোটা দিতে পারবো। মল্লার ঘাড় চুলকোলো। তবে আজ একটু তাড়াতাড়ি যাবো ভাবছিলাম। কেন, বিশেষ কেউ অপেক্ষায় আছে নাকি? সেরকম কিছু না। এমনভাবে কথাটা ভাসালো মল্লার যাতে মনে হয় সেরকমই কিছু। তরুণ মানুষ চড়িয়ে খায়। বুঝদার ঢঙে বলল, এসো, তোমাদের মতো ইয়াং ব্যাচেলারদের নিয়ে এটাই প্রবলেম, মনটা বড় উড়ু উড়ু থাকে। বিয়েটা করে ফেলো, দেখবে অফিস ছেড়ে আর নড়তে চাইবে না। তরুণ হাসছে। যাকে যা বললাম মাথায় রেখো। নেক্সট ইনস্টলমেন্টগুলো স্টোরি ফর্মে সাজিও, পাবলিক খবরের চেয়ে গল্প বেশি খায়। ঝটপট ঘাড় নেড়ে মল্লার সরে এলো। নিজের ডেস্কে চাবি লাগিয়ে শটান অফিসের বাইরে। উত্তরবঙ্গে ভালোই বৃষ্টি পেয়েছিল মল্লার, অথচ কলকাতায় মেঘের ছিটে ফোটাও নেই। শহর থেকে বর্ষা যেন এবছর একটু আগে আগেই পাত্তারি গোটালো, কিংবা হয়তো ঘাপটি মেরে আছে, সুযোগ বুঝে ছাপাবে পূর্ণোদ্যমে। বাতাসে জলীয় বাষ্পের কমতি নেই। ঠান্ডা অফিস থেকে বেরিয়ে রীতিমতো চিটপিট করছে গা। হাওয়া বইছে না, থেমে আছে নিঝুম। রুমালে ঘাড় গলা মুছল মল্লার। ঘড়ি পড়েনি, মোবাইলে দেখল সময় 7:48। ধর্মতলা থেকে পণ্ডিতিয়া পৌঁছতে অন্তত 8:30। এত রাত্রির করে শ্রাবন্তীদের বাড়ি যাওয়া কি সমীচীন? পরশু অফ ডে, ওই দিন বিকেল সন্ধে। 15ই আগস্টে তো গোটা দিনটাই ফাঁকা। সেদিন কোনো এক সময়। আশ্চর্য, মল্লারের এত গড়িমসি কেন? কারণটা যে চিকুর তাতে বিন্দুমাত্র সংশয় নেই, কিন্তু এটা কি শুভ লক্ষণ? ছোট মাসি সম্বন্ধটা এনেছিল, সে নিজে দেখে পছন্দ করেছে শ্রাবন্তীকে। দুবাড়িতেই সাজো সাজো রব পড়ে গেছে। এখন এই উল্টো মনোভাব তো যথেষ্ট বিপজ্জনক। মনে মনে কথাগুলো বলছে বটে মল্লার, কিন্তু মনকে সামাল দিতে পারছে কি? চিকুরকে পুরোপুরি সরিয়ে রাখা যে কি কঠিন। ওই চোখ, ওই চুল, ওই চিবুক, ওই চনমনে দেহলতা, সব ছাপিয়ে ওই লাগাম ছাড়া লাস্য আকর্ষণটাই যে অপ্রতিরোধ্য। ওই মেয়ের সান্নিধ্যে এলে চারপাশের কত কি যে ঝাপসা হয়ে যায়। ছি মল্লার, এ কেমন ছেলে মানুষই! আনমনা আঙুল কখনো অজান্তেই চিকুরের নাম্বারটা টিপতে গিয়েছিল। অমনি ফের একচোট নিজেকে বকল মল্লার। ক্ষণে ক্ষণে চিকুর কেন? অসঙ্গত হৃদয় দৌর্বল্যকে বাড়তে না দেওয়ার জন্য এই মুহূর্তে শ্রাবন্তীর কাছে যাওয়া বোধহয় বেশি জরুরি। পণ্ডিতিয়ায় শ্রাবন্তীদের বাড়িটা একটু সাবেকি ধাঁচের। বয়সে খুব প্রাচীন না হলেও গায়ে আভিজাত্যের ছাপ স্পষ্ট। সামনে টানা গোল বারান্দা, বড় বড় ঘর, উঁচু উঁচু সিলিং। শ্রাবন্তীরা থাকে দোতলায়, একতলায় তার কাকা কাকিমা। পৃথকন্য, তবে সম্প্রীতির অভাব নেই। ওপরে উঠে বেল বাজাতেই বিশ্বরূপ দরজা খুলেছে। হবু জামাইকে দেখে 1 সেকেন্ড হতচকিত, তারপর রীতিমতো হইচই বাঁধিয়ে দিল। আরে আরে, কে এসেছে দেখো। তুমি দাঁড়িয়ে রইল কেন? এ তো তোমারই বাড়ি। এই রিমি, কোথায় গেলি রে? আয় আয়। বিশ্বরূপের ভারী গলার হাঁকে ডাকে মামে দুজনেই প্রায় ছুটে এসেছে। শ্রীলা বিগলিত স্বরে বলল, ও মা,
তুমি আজকেই চলে আসবে আমি ভাবিনি। রিমি বলছিল। কথা পুরো হওয়ার আগেই শ্রাবন্তী বলে উঠল, আমি আবার কি বললাম? কেউ যদি সময় না পায় তাহলে আসবে কি করে? শ্রাবন্তীর স্বরে হালকা অভিমান। মল্লার তড়িঘড়ি বলল, কদিন এমন ছোটাছুটি গেল, সবে কালই। তাই তো, বটেই তো। কদিন তো তোমার খুব ধকল গেল। টের পাইনি, এমন ঝড়ের মতো দিনগুলো যাচ্ছিল। ভালো হোটেল টোটেল পেয়েছিলে? শিলিগুড়িতে ফার্স্ট ক্লাস, জলপাইগুড়িতে সোসো, আর আলিপুরদুয়ারে যাচ্ছে তাই। টি গার্ডেনে থাকোনি? ওদের তো শুনেছি ভালো গেস্ট হাউস থাকে। আহ, তুমি কি শুধুই বকবক করে যাবে? ছেলেটা অফিস থেকে এলেও কিছু খাওয়াও। হ্যাঁ, এই তো কফি বসাচ্ছি। সঙ্গে কটা সসেজ ভেজে দিই মল্লার, নাকি ফ্রেঞ্চ টোস্ট খাবে? আমার কিন্তু তেমন খিদে নেই। তা বললে হয়? কতদিন পরে এলে, বোধহয় 1 মাস। আরও বেশি মা। কফিটা আমি করে আনি। তুই বস, আমি দেখছি। শ্রীলা উঠে গেল। শ্রাবন্তীর বাড়ির লোকজনদের কথোপকথনে একটা ভারী সুন্দর ছন্দ আছে। টুকরো টাকরা আন্তরিক সংলাপে আড়ষ্টতা কেটে যাচ্ছিল মল্লারের। নরম সোফায় হেলান দিয়ে চেনা ড্রয়িং রুমটায় চোখ বোলালো। আহা, কি নিখুঁত সাজানো! প্রতিটা জিনিস যেন যেখানে থাকার কথা ঠিক সেখানেই বিরাজ করছে। যতবার দেখে ততবারই মুগ্ধ হয় মল্লার। অদ্ভুত এক প্রশান্তির অনুভূতি ছড়িয়ে যায় ভেতরে। মল্লার শ্রাবন্তীকেও দেখছিল। টকটকে রং, শান্ত সুন্দর মুখশ্রী, চিবুকে একটা ছোট্ট তিল, গালে টোল। শ্রাবন্তী তো রূপসী নয় কি? তবে কেন তার এই আকস্মিক চিকুর আচ্ছন্নতা? বিশ্বরূপ পায়ের ওপর পা তুলে বসেছে। বৈঠকি ভঙ্গিতে বলল, তারপর তোমরা তো খবরের কাগজের লোক, মার্কেটের হাল কি? কোন মার্কেট? বাজার তো এখন একটাই, শেয়ার। যা থাই থপাথপ পড়ছে, এবার কি সেন্সেক্স উঠবে? আজব ধারণা তো। সাংবাদিক মাত্রই কি সব জানতা? অবশ্য শেয়ার ডিভিডেন্ড ষাঁড় ভাল্লুক নিয়ে মল্লারদের অফিসে যথেষ্ট শোরগোল চলে। দিল্লিতে তো কান পাতাই যেত না। ওইসব ঝুঁকির ব্যাপারে মল্লারের কোনো ইন্টারেস্ট নেই। আলগা হেসে মল্লার বলল, আমি ওটা ঠিক বুঝি না। তা বললে চলে। ফিউচারের কথা যদি ভাবো, তাহলে এই পড়তি টাইমে কিছু কিনে টিনে রাখতে পারো, ব্লু চিপ শেয়ার কিংবা মিউচুয়াল ফান্ড। আপনি বুঝি খুব কেনেন? একদম না। শ্রাবন্তীর মিহি স্বর বেঁচে উঠল। বাবার শুধু হিসেব করাতেই সুখ। নিউজ পেপার খুঁটিয়ে পড়ে, পেন্সিল দিয়ে দাগ টানে, আর কোনটা কিনলে কত লাভ হয় আমাদের শোনায়। পৃথিবীর বেশিরভাগ মানুষই বোধহয় এই দলে। ঝুঁকি নেয় না, তবে নিলে কতটা লাভ ক্ষতি হতো তার খতিয়ান কষে যায়। এতাল বেতাল কথার মাঝে এসে গেছে শ্রীলা। কফি, সসেজ আর সন্দেশ সেন্টার টেবিলে রেখে বিশ্বরূপকে বলল, কাজের কথাটা হলো মল্লারের সঙ্গে? ও হ্যাঁ। বিশ্বরূপ নড়ে বসেছে। রিমির মা বলছিল অঘ্রাণের গোড়ায় নাকি 3-4টে ডেট আছে। এবার তাহলে দিনটা ফাইনাল করে ফেলি। ওটা একদমই মার ডিপার্টমেন্ট। হা, তাপসীদির সঙ্গে তো আলোচনা করবই। তোমারও তো সুবিধা অসুবিধা ছুটি ছাটার ব্যাপার আছে। তারপর ধরো বিয়ে বাড়ি ভাড়া, 3-4 মাস আগে ছাড়া তো বুকিংটাই পাওয়া যায় না। তাহলে তো উল্টোটাই করা ভালো। মল্লার হাসল। আগে বাড়ি ঠিক হোক, তারপর দিন। তাই না হয় হবে। দেখি কাল তোমার মার সঙ্গে একবার। শ্রীলা এবার চোখের ইশারা করছে বিশ্বরূপকে। অর্থময় স্বরে বলল, একটু ও ঘরে শুনে যাও তো। কাল্পনিক ব্যস্ততা দেখিয়ে মঞ্চ ছাড়ল স্বামী স্ত্রী, মল্লার শ্রাবন্তীকে একান্ত হওয়ার সুযোগ করে দিয়ে। শ্রাবন্তী আঙুলে ওড়না পাকাচ্ছিল। তাকে কোনো অনুযোগ হানার অবকাশ না দিয়ে মল্লার চটপট বলে উঠেছে, একদম ফোন করো না যে। পাতলা পাতলা ঠোঁট দুটো সামান্য ফোলালো শ্রাবন্তী। বারে, সে তো তুমিও করো না। ভাবলাম তোমার পরীক্ষা চলছে, ডিস্টার্ব করা হবে। দিব্যি কৈফিয়তটা খাড়া করে দিল মল্লার। কফিতে চুমুক দিয়ে বলল, পরীক্ষা হলো কেমন? মোটামুটি। শুধু 7th পেপারটা একটু গুবলেট করেছি। কেন? একেবারেই কমন পড়েনি, প্লাস 4টে কোয়েশ্চেন রিপিট। সাজেশন ধরে প্রিপেয়ার করেছিলে বুঝি? সেটাই তো নিয়ম, খামোখা গাদা গাদা পড়বো কেন?
মল্লার একটা গুরুজন সুলভ ভাব আনলো গলায়। এরপর কি করবে? একটা কাজ তো ঠিক হয়েই আছে। শ্রাবন্তী ফিক করে হাসলো। তারপর হয়তো নেটে স্লেটে বসতে পারি, কিংবা কোনো স্কুলে টুলে পড়ানোর চেষ্টা, চান্স পেলে রিসার্চের কাজও শুরু করা যায়। উফ, সেই ছকে বাঁধা চিন্তা। আগেও তো কথা বলে দেখেছে মল্লার। একটা গণ্ডির মধ্যে আটকে থাকতেই ভালোবাসে শ্রাবন্তী। মাপা আকাঙ্ক্ষা, মাপা লোভ, মাপা পছন্দ অপছন্দ, সুখ দুঃখের মাপটাও বোধহয় একটা মাঝারি আনার বৃত্তে বাঁধা। চিকুরের সঙ্গে একটুও মেলে না। বিয়ের পর কি কি ঘটবে এখনই গুছিয়ে ভবিষ্যৎবাণী করে দিতে পারে মল্লার। বছর দুয়েকের মাথায় বাচ্চা, সেই বাচ্চা নিয়ে শ্রাবন্তীর নিয়ম মাফিক ব্যস্ততা, বছরে এক দুবার নিয়ম করে মল্লারের সঙ্গে বেড়াতে যাওয়া, গয়না আর পোশাক আশাকে আলমারি ওয়ার্ড্রোব ভরিয়ে তোলা, সুন্দর একটা ফ্ল্যাট, গাড়ি। তা এমন নিটললয় জীবনটাকে ভাবা তো খারাপ নয়, হয়তোবা স্বাভাবিকও। তবু চিকুরের খামখেয়ালিপনাই যে কেন ঘোর লাগায় চোখে। ফস করে মল্লার বলে ফেলল, তুমি তো একটা বিজনেসও করতে পারো। শ্রাবন্তী চমকে তাকিয়েছে। ব্যবসা? আমি? হ্যাঁ, ধরো একটা ট্রাভেল এজেন্সি খুললে। শ্রাবন্তী যেন হতভম্ব, মুখ হা হয়ে গেছে অল্প। এমন বিটকেল প্রস্তাব বুঝি তার কল্পনারও অতীত। মল্লার হেসে উঠল। না না, তোমায় কিচ্ছু করতে হবে না, জাস্ট ঠাট্টা করছিলাম। ও। অভ্যস্ত স্বস্তিতে ফিরেছে শ্রাবন্তী। গলা নামিয়ে বলল, একটা রিকোয়েস্ট করব। কি? আমার বন্ধুরা তোমার সঙ্গে আলাপ করতে চাইছিল, একদিন বেরোবে? যেতেই পারি। উচ্ছ্বাসীন খুশির আবছা আভা শ্রাবন্তীর মুখমণ্ডলে। মেয়েটার চাওয়াগুলোও বড্ড সাদামাটা। বলতে তো পারত, চলো একদিন অন্ধকারে মাঝ নদীতে। না, মহাবিষ্ট মানুষের যুক্তি বুদ্ধি বুঝি ঠিকঠাক কাজ করে না। শ্রাবন্তীরও যে উথাল পাথাল হওয়ার ইচ্ছে জাগে না, এ কথা কি মল্লার হলফ করে বলতে পারে? তবু মল্লারের এই মুহূর্তে ওরকমটাই মনে হলো। চিকুরের তুলনায় আবার যেন পানসে লাগলো শ্রাবন্তীকে। নেহাতি এক রঙিন পুতুল যেন। তবে ওই পুতুলের সঙ্গেই যে তার ভাগ্য জড়িয়ে আছে, এই সত্যটাই বা মল্লার বিস্তৃত হতে পারে কই। ঠোঁটে একটা পাতলা হাসি ঝুলিয়ে চোরা বিষাদ বুকে নিয়ে মল্লার যখন পণ্ডিতিয়া থেকে বেরোলো, তখন রাত 10টা ছুঁই ছুঁই। বাস রাস্তার দিকে হাঁটতে হাঁটতে এলোমেলো চিন্তা ঘুরছিল মাথায়। বিয়েটা যখন হচ্ছেই, আনুষঙ্গিক কিছু দায়িত্বও তো এসে যায়। মল্লারা যে ভাড়া বাড়িটায় এখন থাকে, সেটা নেহাতি ছোট। নামে 2 রুম, আদতে 1.5 কামরা। তারা মাইপোয়ে চালিয়ে নিচ্ছে বটে, কিন্তু ওখানে তো শ্রাবন্তীকে তোলা যাবে না। কলকাতায় আশাইস্তক বাড়ি খুঁজছিল বটে, দালালদের বলেও রেখেছে, তবে তেমন গা করা হচ্ছিল না। এবার উঠে পড়ে লাগতে হবে। আসবাবপত্রও কিনতে হবে অনেক। ফ্ল্যাটটা পণ্ডিতিয়ার মতো করে সাজাবে, যাতে শ্রাবন্তীর মনে কোনো আক্ষেপ না জন্মাতে পারে। গাড়ি কিনে ফেলবে। মাসিক কিস্তিতে কেনার জন্য প্রায় তো টোপ দিচ্ছে ডিলাররা। ধীরে মল্লার, ধীরে। একলপ্তে অতটা বাড়াবাড়ি বোধহয় ভালো নয়। শ্বশুরবাড়ির সঙ্গে কেন মিছিমিছি পাল্লা টানবে মল্লার? তারা তো বাড়িঘর তোর দেখে মল্লারকে বাঁচিয়েই বিয়েতে এগিয়েছে। মল্লার কেন তবে ভুগবে কমপ্লেক্সে? ভাবনার মাঝেই কখন পকেটে হাত, মোবাইল বেরিয়ে এসেছে। আঙুল টিপছে বোতাম। দ্রিম দ্রিম বাজনা বেজে উঠল। শব্দের মায়াজাল বুনছে সেই মেয়ে। মল্লার ফের ডুবছিল। ব্যাগ গুছিয়ে বেরোচ্ছিল চিকুর। দরজা থেকে নিয়ম মাফিক চেঁচিয়ে বলল, আসছি মা। শুভার সাড়া নেই। আগে হলে চটজলদি দুয়ারে এসে মেয়েকে কিছু একটা বলতো শুভা। তাড়াতাড়ি ফিরিস বা সাবধানে যাস গোছের কোনো একটা বাক্যবন্ধ। হঠাৎ যেন মুখে কলু পেটেছে। কুটুসের জন্মদিনের পর থেকেই এই স্বেচ্ছা নীরবতা। চিকুর তবুও দাঁড়িয়ে রইল একটুক্ষণ, রোজকার মতোই। তারপরে আপন মনে মাথা নেড়ে সিঁড়ি ধরল। বাবা মা হঠাৎ কেন এত বিচলিত হয়ে পড়ল, চিকুরের বোধগম্য হয় না। একটা তুচ্ছ ঘটনাকে অহেতুক টেনে টেনে বাড়াচ্ছে। গত বুধবার শ্যাম্পু করে না গিয়ে কি এত অপরাধ করলো সে? আগের বছর আমরা কুটুসের বার্থডে করেছি, এবার ওদের পালা। এভাবে ধরে নিলেই তো চুকে যায়। মিছিমিছি চিকুরের সঙ্গে রাগারাগি ঝগড়াঝাটি, এত যে মানহানির আশঙ্কা। চিকুর বিনা রায়বাড়ির মুখ নাকি পুড়ে যাবে। তা শেষ পর্যন্ত কিছু কি আটকালো? ধুমধামে খাটতি হয়েছে। ম্যাজিক শো, বাজি পোড়ানো, ডেকে টেকে লোক খাওয়ানো, কোনোটাই তো বাদ যায়নি।
গাদাগুচ্ছ উপহারও জুটেছে কুটুসের। 2 চাকার সাইকেলখানায় তো শ্বাস আর চরকি খাচ্ছে ফ্ল্যাটময়। নাতির সেই হুড়ুদ্দুমপনায় দাদু দিদা দিব্যি পুলকিত, অথচ চিকুরের ওপর ক্ষোভটা যেন কিছুতেই মরছে না। কোনো মানে হয়? বাইরে আজ চড়া রোদ্দুর। সকাল 9:30টার পক্ষে যেন একটু বেশিই কড়া। ভাদ্র মাস পড়ার পর 2 দিন বৃষ্টি হয়েছিল, এখন আর সজল মেঘের দেখাও পাওয়া যাচ্ছে না তেমন। তাপের সঙ্গে গুমোটও বাড়ছে। বাস রাস্তা অবধি পৌঁছতেই চিকুর ঘেমে নেয় একসা। এরপর আবার অটোর লাইন, বেলগাছিয়া গিয়ে মেট্রো ধরা। ময়দান স্টেশন নয়, আজ এসপ্ল্যানেডে নামলো চিকুর। অফিসের কাজেই। নেতাজি ইন্ডোরে পর্যটন মেলা চলছে, আজ সেখানে যাবে। গ্লোব ট্রাভেলস মেলায় স্টল নিয়েছে। অস্থায়ী ছেলেমেয়েরা সামলাচ্ছে স্টল, তবু চিকুরকেও থাকতে হবে দুপুর পর্যন্ত। সকালের দিকটায় কর্পোরেট হাউসের লোকেরা নানান খোঁজ খবর নিতে আসে। মেলায় তাদের সঙ্গে বাতচিত চালানোই চিকুরের এবেলার কাজ। গতকাল বিকেলেও ছিল খানিকক্ষণ। আজকাল সাধারণ মানুষের যে কত কিছু জানতে আসে। কিছুদিন আগেও তো পুজোয় পুরী, হরিদ্বার, আগ্রা, রাজস্থান যাওয়াই ছিল বাঙালির রেওয়াজ। এখন টুকটাক বিদেশ যাত্রারও ঝোঁক বাড়ছে। সিমলার বদলে সিঙ্গাপুর, ব্যাংকক কিংবা মানালির জায়গায় মালয়েশিয়া। আরাকুর বদলে আফ্রিকা যাচ্ছে কেউ কেউ, বিশেষ করে মিশর। এতে অবশ্য চিকুরদেরই লাভ। পাসপোর্ট, ভিসা, এয়ার টিকিট, হোটেল বুকিং করে হু হু আয় বাড়ছে গ্লোব ট্রাভেলসের। দেখে শুনে চিকুরের মনে হচ্ছে এবার একটা ট্রাভেল এজেন্সি খুলে ফেললেই হয়। পকেটে রেস্ট নেই, এটাই একটা বড় সমস্যা। নেতাজি ইন্ডোরে পৌঁছে চিকুর দেখল মেলা তখনও জমেনি। কাউন্টারে বসে থাকতে থাকতে ভিড় বাড়ল ক্রমশ। ব্যবসায়িক কথাবার্তা বলতে আসছে সুবেশ লোকজন। গ্লোব ট্রাভেলসের নানান স্কিম সম্পর্কে প্রশ্ন জুড়ছে। দরাদরি চলছে ডিসকাউন্ট নিয়ে। 11:30 নাগাদ সুজয় কুণ্ডুও হাজির। চিকুরের পাশে চেয়ার টেনে ল্যাপটপ খুলেছে। বুকিং হলো 1-2, বুকিংয়ের সম্ভাবনা তৈরি হলো গোটা 5। হেতেই সুজয় মোটামুটি খুশি। 1:30 নাগাদ চিকুরকে বলল, চলো এবার অফিসে ফেরা যাক। যে কোনো মেলাতেই এক ধরনের জাদু আছে। চিকুরের এক্ষুনি এক্ষুনি যেতে ইচ্ছে করছিল না। বলল, আর একটু থাকা যায় না সুজয়দা? লাভ কি? এরপর তো শুধুই আমজনতা। চোখ গোল গোল করে কৌতূহল দেখাবে, কিছু কাগজপত্র নিয়ে যাবে, ব্যাস ওতেই তাদের দৌড় খতম। 100টার মধ্যে একটা ম্যাটেরিয়ালাইজ করে কিনা সন্দেহ। চিকুর হাসতে হাসতে বলল, গ্লোব ট্রাভেলস তাহলে এসেছে কেন? ওই সকালটুকুর জন্যই। ওইটুকু সময় তো বিজনেস। অল্প ঝঞ্ঝাট, মোটা দাও, প্লাস আমাদের অ্যাডটাও হয়ে যাচ্ছে। মার্কেটে নামটা আরো ছড়াতে হবে তো। অগত্যা উঠতেই হয়। চলেছে ক্যামেক স্ট্রিট। সুজয় কুণ্ডুর গাড়িতে। মেয়ো রোডের মুখে এসে সহসা মারুতি নিশ্চল। লম্বা মিছিল যাচ্ছে রাজপথ বেয়ে। সুজয় গাড়ির স্টার্ট বন্ধ করে দিল। স্টিয়ারিংয়ে আঙুল ঠুকতে ঠুকতে বলল, নেক্সট উইকে আমাকে একবার মুম্বাই যেতে হবে। চিকুর মিছিলটা দেখছিল, ঘাড় ফিরিয়ে বলল, কবে যাচ্ছেন? টিউসডে। একটা ওপেনিং পেয়েছি ভালো। জেমসন ট্রাভেলস আমাদের সঙ্গে একটা কোলাবোরেশনে আসতে চায়। কেসটা বুঝছো তো? অফিসিয়ালি আমরা জেমসনের পার্টনার হয়ে বুকিং নিতে পারবো। এ তো গ্র্যান্ড নিউজ। দাঁড়াও, আগে 7 মণ তেল পড়ুক। ওদের কিছু প্রি কন্ডিশন আছে, ডিসকাস করে দেখি আমাদের ফেভারে কতটা আনতে পারি। বাই দা বাই, ভাবছিলাম তোমাকেও নিয়ে যাই। আমি গিয়ে কি করব? সঙ্গে একটা ফেমিনিন জেন্ডার থাকা ভালো। সেদিক দিয়ে তুমি একটা গুড চয়েস। তোমার ফিগারটা ভালো, দারুণ একটা সেক্স অ্যাপিলও আছে। লজ্জাবতী লতাও নাও তুমি। কম্প্রোমাইজিং সিচুয়েশন এলে ঘাবড়াবে না। চিকুর ভয়ানক চমকেছে। মানে? দুনিয়াটাকে তো চেনো, এখানে নাথিং কামস ফর নাথিং। মিছিল ফুরিয়েছে, নড়ে উঠেছে গাড়ি ঘোড়া। সুজয় গাড়ির ইগনিশন অন করল। কিছু না দিলে এখানে কিচ্ছু মেলে না। চিকুর ঠান্ডা গলায় বলল, গ্লোব ট্রাভেলস কি উপঢৌকন দিতে চায় জেমসনকে? একখানা আস্ত চিকুর রায়। ওভাবে ধরছো কেন? এটা একটা সিম্পল বিজনেস প্রপোজিশন। সুজয় গাড়ির গতি বাড়াচ্ছে। তোমার তো প্রবলেম থাকার কথা না। ইউ আর অলমোস্ট আ ফ্রি বার্ড। যতদূর শুনেছি তুমি আর তোমার হাজব্যান্ডের সঙ্গেও থাকো না। তো ওটা তোমার অ্যাডেড অ্যাডভান্টেজ। ওয়াই ডোন্ট ইউ অ্যাভেইল ইট? টাকা কিংবা কানেকশনের মতো বডিও একটা অ্যাসেট, রায়।
প্রয়োজনে ইউজ করতেই পারো, তার জন্য তুমি যথাযথ রেমিউনারেশনও পাবে। কি ভয়ানক নির্বিকার উচ্চারণ, যেন মনেই হয় না এটা কোনো কুপ্রস্তাব। নাফা আর কামাই ছাড়া সুজয় কুণ্ডু কি কিচ্ছু বোঝে না? চিকুর আরো শীতল গলায় বলল, সরি সুজয়দা, শরীর নিয়ে আমার কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি নেই। আপনি কি শুনেছেন জানি না, বাট আই হ্যাভ মাই ওন লাইকস অ্যান্ড ডিসলাইকস। ভাড়া আমি খাটি না। চোখ ঘুরিয়ে এক ঝলক চিকুরকে দেখল সুজয়, একই রকম সহজ সুরে বলল, শিওর? সন্দেহ আছে? না, অফারটা ভালো ছিল তাই বলছিলাম। এনিওয়ে, অফিসের ব্যাপারটা ডিসক্লোজ করার দরকার নেই, জাস্ট ভুলে যাও। চিকুর ঠিকঠাক বুঝে উঠতে পারছিল না লোকটাকে আশাহত হয়েছে কি নাকি ক্ষিপ্ত। তীব্র চোখে সুজয়কে একটুক্ষণ দেখে নিল সে। আমি কি তাহলে রিজাইন করব? কেন? এতক্ষণে যেন বিস্ময় জেগেছে সুজয়ের। তুমি যথেষ্ট এফিশিয়েন্ট। আমি তোমাকে একটা প্রপোজাল দিয়েছিলাম, তোমার স্যুট করলো না। ম্যাটার এন্ডস দেয়ার। বললাম তো, জাস্ট ফরগেট ইট। বললেই কি মন থেকে ছেড়ে ফেলা যায়? একদিকে লোকটা চিকুরকে যোগ্য কর্মী হিসেবে মনে করে, আবার চিকুরের শরীরটাকে ব্যবসার কাজে লাগাতেও চায়। আশ্চর্য, এ কেমন দ্বিচারিতা! কাজের জগতে নারী পুরুষ সমান বলে ঘোষণা করার ভণ্ডামিই বা কেন? সুজয় আর কথা বলছে না, চিকুরও নিশ্চুপ। অফিসে এসে সুজয় ভাবলেশহীন মুখে দিব্যি কাজে বসে গেল। কি একটা লিস্ট মেলাচ্ছে যোগরাজকে ডেকে। চিকুরের মেজাজ আরও তিতকুটে হয়ে যাচ্ছিল। আর কি তার এক মুহূর্ত সুজয়ের অফিসে কাজ করা উচিত? আজই রেজিগনেশন দেবে, এক্ষুনি। তবে আরেকটা চাকরি না খুঁজে নিয়ে, কুটুসের পেছনে ভালোই খরচা হয়। উপল মাসে মাসে টাকা দিতে চেয়েছিল, নিতে রাজি হয়নি চিকুর। এখন একেবারে বেরোজগার হয়ে গেলে বাবার ওপর বাড়তি চাপ পড়বে কিনা। তাছাড়া অন্য চাকরির পরিবেশ গ্লোব ট্রাভেলসের থেকে উন্নতর হবে ভাবারও তো কোনো কারণ নেই। তাহলে যোগরাজ নিজের টেবিলে গেছে। সুজয় এবার সরিতাকে নিয়ে পড়েছে। কেজো স্বরে নির্দেশ ছুড়ল, তুমি তাহলে এখন মেলায় চলে যাও, ওখানে গ্লোব ট্রাভেলসের একজন প্রেজেন্ট থাকা দরকার। সরিতা কাচুমাচু মুখে বলল, আমাকে কি এন্ড অবধি? আরে থাকো না, রাত 8টা কি এমন গভীর নিশীথ। আজ তুমি যাচ্ছ, কাল সেকেন্ড হাফে রায়কে পাঠাবো। চিকুর আর সরিতাকেই কেন মেলায় ঠেলে সুজয়? কেন যোগরাজ, জয়ন্ত, দীপন নয়? ব্যবসা? এভাবে ভাবতে মোটেই অভ্যস্ত নয় চিকুর। একটু আগেও কথাটা মনে হয়নি, কিন্তু এখন চিন্তাটা ঝাংঝাং ঢাংস মারছে মাথায়। চোয়াল শক্ত হচ্ছিল চিকুরের, ফুলছে নাকের পাটা। কে যেন চিকুরকে দিয়ে খসখস পদত্যাগপত্রটা লিখিয়ে নিল। শটান পাঠালো সুজয়ের টেবিলে। গুমগুমে গলা বেজে উঠেছে, এটা রাখুন। কি এটা? কাল থেকে আমি আর আসছি না। চৌকিতে সুজয় চোখ চালিয়ে নিল অফিসে। কেউ সেভাবে খেয়াল করছে না বুঝে নিশ্চিন্ত হয়েছে। নিচু গলায় বলল, খুল খুল, ঝোঁকের মাথায় কোনো ডিসিশন নিও না, বাড়িতে গিয়ে ভাবো। তারপরেও যদি ইচ্ছেটা। চিকুর সিদ্ধান্ত বদলায় না। আমার টাকা পয়সা কবে পাবো? তাহলে তুমি ছাড়বেই। সুজয়ের চোখে মুখে ফের নির্লিপ্তি। কাজ ঝাঁকিয়ে বলল, নেক্সট উইকে এসে নিয়ে যেও। ওয়াই পরের সপ্তাহ? কাল কেন নয়? একটা লোকের মাইনে হিসাব করতে কতক্ষণ সময় লাগে? এটা অফিস রায়, এখানে কিছু নিয়ম ডেকোরাম আছে। আপনি ডেকোরাম মানেন? চিকুরের গলায় পারদ চড়ে গেল। আমি কালই চাই, ঠিক 12টায় আসবো, যেন রেডি থাকে। চিকুরের আকস্মিক রুদ্রমূর্তিতে বেজায় ঘাবড়েছে সুজয়। আমতা আমতা করে কি যেন বলতে যাচ্ছিল। কর্ণপাত না করে চিকুর দুপদাপ নিজের টেবিলে। হা করে তাকে দেখছে যোগরাজ, জয়ন্তরা। তো আক্কাই করল না, ব্যাগ কাঁধে তুলে হন হন হাঁটা লাগিয়েছে। লোয়ার সার্কুলার রোডের মোড়ে এসে থামল চিকুর। জোরে জোরে দম নিচ্ছে। বাস, ট্যাক্সি, প্রাইভেট কারের যান্ত্রিক ধ্বনি, নাগরিক কোলাহল, কিছুই যেন তার কানে যাচ্ছে না। রোদ ঝলসানো দুপুর সহসা পাশ উঠে। একটা গনগনে বাতাস যেন জ্বলিয়ে দিচ্ছে ভেতরটা। ফুসফুসে খানিকটা হাওয়া টেনে নিয়ে আবার চলেছে অশান্ত পায়ে। ভূগর্ভের স্টেশনে নেমে পায়চারি করছে এদিক ওদিক। ঘন ঘন তাকাচ্ছে ঘড়ির দিকে।
ট্রেন আসে না কেন? এরকমই হয় চিকুরের, মাথায় রাগ চাপলে কেমন পাগল পাগল লাগে। ওই নিরাবেগ স্বার্থ সর্বস্ব সুজয় কুণ্ডুকে ঠাস ঠাস কটা চড় কষাতে পারলে কি শান্তি হতো? বাড়ি ঢুকে মেজাজটা আরো খাট্টা হলো চিকুরের। সোফায় কল্যাণ বিশ্রীত সাদা ভেদা দাড়িতে হাত বোলাতে বোলাতে লাদাখ অভিযানের রোমাঞ্চকর বৃত্তান্ত শোনাচ্ছে শাশুড়িকে। টেবিলে শূন্য পেয়ালা পিরিচ, খাবারের খালি প্লেট। বসার কোনো প্রশ্নই নেই। চিকুর ঘরে ঢুকে গেল। সেখানে আরেক দৃশ্য। স্কুল ইউনিফর্ম পরা ফুল খাটে উপুর হয়ে শুয়ে আছে। ফুলের মাথার পাশে কুটুস, হাতে একখানা খোলা চিপসের প্যাকেট। হ্যাবাচাকা খাওয়া মুখে কুটুস নিরীক্ষণ করছে দিদিকে। মাকে দেখা মাত্র কুটুসের গম্ভীর ঘোষণা, দিদি কাঁদছে। হুড়ুতে মোটা ভাঁজ পড়ল চিকুরের। প্রশ্ন ঠিকরে এলো, কেন? দিম্মা দিদিকে ডাকছে, দিদি যাবে না। দিম্মা তাই দিদিকে বকলো। হঠাৎই তড়াক করে উঠে বসেছে ফুল। চেটোর উল্টো পিঠে চোখ মুছে ফুপিয়ে উঠল। কেন আসে বাবা, কেন আসে? পথের সময়টুকু বুঝি সামান্য শিথিল করেছিল স্নায়ু। পলকে চিকুর ফের ছিলেছেড়া ধনুক। এক মুহূর্তও ভাবল না। ব্যাগ বিছানায় ছুঁড়ে বেরিয়ে এসেছে। কোমরে হাত রেখে খড় গলায় বলল, কবে ফিরলে? কল্যাণ কথা থামিয়ে ঘুরে তাকিয়েছে। হেসে বলল, এই তো গত সপ্তাহে। তারপর কটা দিন জিরিয়ে মেয়েটিকে দেখতে আসার বাসনা জাগলো, তাই তো? যা বলেছ। চিকুরের ব্যঙ্গ বোঝেনি কল্যাণ। হাসি মুখেই বলল, এবার জাস্ট ট্রেন গেল, একটা ডেঞ্জারাস রুট নিয়েছিলাম তো, মিলিটারিদের ম্যাপ জোগাড় করে সেই ধরে ধরে এগোনো। গত বছর যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবারও সেখানে তুষার ঝড়। আমরা অবশ্য ঘাবড়াইনি, এক্সট্রা ঝুঁকি নিয়ে পয়েন্টটা ক্রস করে গেছি। 3-4টে স্পটে আইস লেয়ার খুব পাতলা ছিল, লোকাল গাইডও এখানে ভরসা পাচ্ছিল না। কিন্তু পথে মরার ভয় করলে তো চলে না, আফটার অল একটা চ্যালেঞ্জ। জীবন মৃত্যুর পরোয়া করলে। শুনছে আর তাচ্ছে, শুনছে আর ব্রহ্মতালুর চাপ ক্রমশ চড়ছে। চিকুর নিজেকে রুখে রাখতে পারল না। রুড়ো স্বরে বলল, তুমি নিজেকে কি প্রতিপন্ন করতে চাও কল্যাণদা? দুঃসাহসী? কল্যাণ ঠোকর খেয়েছে, তবু যেন জোর করে হাসিটা বজায় রাখল। আমি কি তাই বলেছি? তবে হ্যাঁ, দুর্গম রাস্তা পাড়ি দিতে সাহস তো একটু লাগেই। ছাড়ো তো, বলি কপচিও না। আমার কাছে শুনে রাখো, তুমি একটা কাপুরুষ, একটা আস্ত ভিতুর ডিম। চিকুর ফেটে পড়ল। বউ মরে গেলে যাকে সংসার থেকে পালাতে হয় সে আবার দুর্গম রাস্তা দেখাচ্ছে। সাহসের বড়াই করতে তোমার লজ্জা করে না? মেয়ের দায়িত্ব নেওয়ার ভয় কেঁচো হয়ে থাকো, কোন মুখে বড় বড় গপ্প ছাড়ো? হ্যাঁ আহ চিকুর। হতভম্ব শুভা এতক্ষণে ধমক দিয়েছে। কি হচ্ছে কি? না, বলতে দাও। অনেক বছর ধরেই ঢং সহ্য করছি, আজ স্পষ্টাস্পষ্টি কথা হয়ে যাওয়াটাই ভালো। ওকে এত তোল্লাই দাও কেন? হ্যাঁ? মুখখানা চুপসে গেল কল্যাণের। বসে আছে ঘাড় হেট করে। মিনিট খানেক পর উঠে পড়ল, বেরিয়ে যাচ্ছে পায়ে পায়ে। কল্যাণ দৃষ্টির আড়াল হতেই শুভা ফের সরব। তুই কি সকলের সঙ্গে অসভ্যতা করবি চিকুর? যা বলেছি বেশ করেছি। চিকুর এতটুকু নেভেনি, সমান তেজে বলল, কেন মনকে চোখ ঠারো মা? তুমি ওকে ভেতরে ভেতরে কথাগুলো বলতে চাওনি? শুভা বুঝি ধরা পড়ে গিয়ে চেঁচিয়ে উঠেছে, কখনো না। লোককে কথা শোনানোরও তো একটা ছিঁড়ি ছাদ আছে। ছেলেটা তো তাও মেয়েটার টানে আসে, এরপর কি আর এবারই ছায়া মারাবে? দরকার নেই, অমন বাবা থাকাও যা না থাকাও তা। সে তুই যতই চেঁচা, ফুল কল্যাণেরই মেয়ে থাকবে। মানি না, ফুল দিদির মেয়ে। আমরা ফুলকে মানুষ করছি, ফুলের ওপর কল্যাণদার কোনো অধিকার নেই। ঝটিতে কোনো জবাব পাচ্ছিল না শুভা। অসহায় ক্ষোভে হিস হিসিয়ে উঠল। সম্পর্কগুলো ছিঁড়ে তুই কি সুখ পাস? হ্যাঁ? জুৎসই উত্তর দেবার আগে চিকুরের নজর গেছে কুটুসে। ঘর থেকে বেরিয়ে মা দিদিমার বৎসা গিলছে ছেলে। ফুসতে ফুসতে বাথরুমে ঢুকে গেল চিকুর। ছটাস ছটাস জল ছেটাচ্ছে চোখে মুখে। তাপিত চিত্ত একটু শীতল হলো কি? ফিরে গুটিসুটি মেরে শুয়ে পড়ল বিছানায়। শুয়ে আছে তো আছেই। বিকাল গড়াচ্ছে, আলো কমছে।
চিকুরের বিক্ষোভ স্তিমিত হচ্ছিল ক্রমশ। একটা অবসন্নতা যেন ভর করছে শরীরে। হাত পা নাড়ার স্পৃহা নেই, চোখগুলো খুলতে অনীহা। কেউ তাকে বুঝবে না, যে তাকে পেটে ধরেছে সেও না। মনোকষ্ট কারোকে উজাড় করে দিতে পারলে মানসিক বিষাদের ভার লাঘব হয়। এই মুহূর্তে মল্লারকে তো চিকুর একটা ফোন করতেই পারে, এমনকি উপলকেও। কিন্তু চিকুরের যা হাত, মাথাতেই এলো না পন্থাটা। একসময় গা ঝাড়া দিয়ে উঠে হাত লাগালো ঘরোয়া কাজে। ফুল আজ আর বেরোয়নি, কুটুসের সাইকেলও নিথর। ভাই বোন টিভি চালিয়েছে নিচু গ্রামে, নিজেই তাদের জলখাবার বানালো আজ। কাজল আটা মাখছিল, দু চারটে কথা বলল তার সঙ্গে। শুভা ব্যালকনিতে স্থির বসে, তাকে চা দিয়ে এসে চিকুর বাবা মার ঘরের টিভিটা খুলেছে। রঙিন পর্দায় বেসবল, চ্যানেলটা ঘোরালো চিকুর। অলস চোখে তাকিয়ে আছে। মুগুরের মতো একটা ব্যাট দিয়ে বল মারল এক খেলোয়াড়, মেরেই সাই সাই ছুটছে। স্টেডিয়ামে প্রবল উল্লাস। বিপক্ষ দলের একজন বল ছুড়ে দিল সহ খেলোয়াড়কে। সবাই মিলে তাকে জড়িয়ে ধরল। কি যে ছাই ঘটছে বোঝাই দেয়। তবু চিকুর তাকিয়েই আছে। তখনই কুটুসের আবির্ভাব। হাতে চিকুরের মোবাইল শীষ বাজাচ্ছে। কার ফোন দেখলই না চিকুর, সরাসরি কানে চেপেছে। হ্যালো। কি রে, বেজে যায় কেন? ওপারে মঞ্জুরির গলা। কোথায় ছিলি? এই তো বাড়িতেই। জলদি জলদি ইন করেছিস তো? চাকরিটা ছেড়ে দিলাম। সে কি রে, কেন? পোষালো না। গন্ডগোল হয়েছে কি? এই মুহূর্তে বিশদ বিবরণে যেতে আগ্রহ হচ্ছিল না চিকুরের। শুকনো স্বরে বলল, পরে শুনিস। আচ্ছা শোন, একটা প্রোগ্রাম হচ্ছে এই সপ্তাহে না, নেক্সট শনি রবি। আমরা যাচ্ছি, অন্বেষা সুরজিৎ। অন্বেষা যাবে বেড়াতে এখন? আরে ধুত, সবে তো 3-3.5 মাস চলছে। অন্বেষাই তো প্রপোজালটা দিল, এরপর তো একদম আটকে যাবে। কোথায় প্ল্যান? এই কাছাকাছি, শঙ্করপুর। 2 দিনের জন্য সমুদ্র। সমুদ্রের নাম শুনেই দুলে উঠেছে চিকুর। আহ, ঢেউ, ঢেউয়ের পরে ঢেউ। কত যুগ যে সেই বন্ধ শহরে আটকে আছে। সেই কবে শান্তিনিকেতন গিয়েছিল, 7-8 মাস আগে। আপন মনে চিকুর বলে উঠল, গেলে হয়। হয়টয় না, চল। সেদিন পূর্ণিমা থাকছে, ক্যালেন্ডারে দেখে নিয়েছি। সবে বর্ষা গেল, দারুণ লাগবে। তোর ছানাটাকেও সঙ্গে নিতে পারিস। কুটুসকে নয় নেওয়া গেল, কিন্তু ফুল, তাকে ফেলে শুধু কুটুসকে নিয়ে যাবে চিকুর? ফুলের খারাপ লাগবে না? আবার ফুল গেলেও সমস্যা, নির্ঘাত মদটদ চলবে, উল্টোপাল্টা রঙ্গরসিকতা হবে। ফুলকে না নিয়ে যাওয়াটাই ভালো। কুটুসও থাকুক। 2 রাত কি কুটুসকে আগলে রাখতে পারবে না মা? কি অত ভাবছিস রে? ফের মঞ্জুরির গলা। আমরা কিন্তু রুম বুক করে ফেলছি, লাস্ট মোমেন্টে ডিচ করিস না যেন। তুই যে খেপি। ফোন রেখে চিকুর চোখ বুঝল। এক লহমায় মন চনমনে হয়ে গেছে। অফিস, সুজয়কুণ্ডু, কল্যাণ, সব যেন কোনো ম্যাজিকে ভ্যানিশ। শুধু একটা সমুদ্র দেখতে পাচ্ছিল চিকুর। দামাল ঢেউ, হলুদ সৈকত, বাতাসের আদরে কেঁপে কেঁপে ওঠা ঝাউবন। শেষ হলে আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে, তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পনেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।